খুঁজতে খুঁজতে অরণ্যের আইডিটা দেখে আমি পুনরায় আশ্চর্য হলাম। আবির বলছে অরণ্য বিয়ে করেনি। আর আইডির প্রোফাইলে পিকে দেখা যাচ্ছে অরণ্যের বউ নাফিসের সাথে অরণ্যের হাস্যোজ্জ্বল ছবি, যা 1 বছর আগে আপলোড করেছে সে। অরণ্য সচরাচর ঘন ঘন প্রোফাইল পিক চেঞ্জ করে না, হয়তো এখনও সে অভ্যাসটা রয়ে গেছে। তবে বাকি পোস্টগুলো হয়তো ফ্রেন্ডস করা, তাই বাকি পোস্টগুলো দেখতে পাচ্ছি না। কিন্তু আবির কেন বলছে অরণ্য অবিবাহিত? আবিরের সাথে যদি অরণ্যের পরিচয় 1 বছর হয়, তবু তারা একে অপরের আইডিতে অ্যাড হয়ে যাওয়ার কথা। তাহলে আবির কি করে বলছে অরণ্য বিবাহিত নয়? আমার ভাবনাগুলো আরও প্রেমের ঘুরপাকে জড়িয়ে যাচ্ছে। কি করা উচিত বুঝতেও পারছি না। নিজের মতো করে বাঁচতে চেয়েছিলাম অতীতটাকে ফেলে। এখন যে অতীত ব্যাগরা দিয়ে বসেছে, সে সাথে হাজারটা রহস্য মুড়িয়ে যাচ্ছি। মনের অস্থিরতা বাড়তে লাগলো অনেক। কি করছে কিছুই বুঝতে পারছি না। অরণ্যের সাথে কথা বলতে হবে। আবিরের সাথে অরণ্যের সকল সূত্র বের করতে হবে। মাথাটা বেশ ঘুরপাক খেতে লাগলো। অরণ্য আর আবিরের রহস্য মুড়িয়ে যাচ্ছি একেক পর এক। আবার কোনো নতুন ভুল করার আগে সে রহস্যের উদ্ঘাটন করতে হবে। কেন অরণ্য 4 বছর আগে সব সামনে আনতে চাইছে? আর আবির এতদিন অরণ্যের কথা বলল না, কিন্তু এনগেজমেন্টের দিন হুট করে কেন অরণ্যকে নিয়ে আসলো? আংটিটাও অরণ্য পড়ালো। একের পর এক ঘটনা এটাই জানান দিচ্ছে অরণ্য চায় অতীতটা সামনে আসুক। কিন্তু তার স্ত্রী বর্তমান থাকার পরও কেন এমন চাচ্ছে? কেনই বা আবিরকে সে তার স্ত্রীর কথা লুকিয়েছে? আর স্ত্রী থাকলে অবশ্যই অরণ্যের বাসায় আসার কথা। আবির তার স্ত্রীকে দেখার কথা। সেক্ষেত্রে তার স্ত্রী কখনো হয়তো অরণ্যের বাসায় আসেনি। ২ বছর আগে সে ঢাকায় এসেছে। এর মধ্যে তো স্ত্রীর আসার কথা। আর অরণ্য যদি বিয়ে না করে, তাহলে এই মেয়েটাকে অরণ্যের প্রোফাইল দখল করে আছে। অরণ্যর স্ত্রীকেও ও মেনশন করা। অরণ্যের স্ত্রীর আইডিতে হয়তো ডিএক্টিভ, তাই আইডিতে ঢোকা যাচ্ছে না। অরণ্যের স্ত্রীর নাফিসের সাথে যদি সম্পর্ক সেট হয়, তাহলে তো নাফিসের ছবি প্রোফাইলে থাকার কথা না? সবকিছু গুলিয়ে যাচ্ছে বারবার। কি করব? কিভাবে কি রহস্য উদ্ঘাটন করব? আবেগের বশে আর কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। চুপ করে রইলাম কিছুক্ষণ। মনের অস্থিরতা বাড়তে লাগলো। নিজেকে সামলে নিতে হবে। অস্থিরতা নিয়ে যেকোনো কাজ করলে সেটা হিতে বিপরীত হতে পারে। মোবাইলটা রেখে চুপ করে অতীতে ডুব দিলাম। সেই কালো অতীতটা সামনে এসে থুবড়ে পড়ল। সেই অতীতটাকে ভুলতে চেয়েছি বহুবার। সে অতীত কলগ্রাসে ঘটনা ৩ বছর পুড়িয়ে মরছি। কাউকে বলতেও পারিনি, আবার সহ্য করতে পারিনি। সম্পর্ক যে তার বিয়ে ভাঙার ১.৫ মাস হয়েছে সবে। সেদিন দুপুরে নাস্তা খেয়েছিলাম এশার নামাজ। খাবার হাতে গিয়েও গিলতে পারছিলাম না। অনেকটা জোর করে খাবারটা খেয়ে নামাজে দাঁড়াই। নামাজ শেষে আল্লাহর কাছে খুব কেঁদেছিলাম। মোনাজাতের শেষে যখনই উঠে দাঁড়াই, তখন মাথাটা ঘুরে পড়ে যায়। হালকা হালকা বমি বমি ভাব হতে লাগে। নিজেকে সামলে ওয়াশরুমে গিয়ে মুখটা ধুয়ে নিই। মুখ ধুয়ে রুমে আসতেই আমার মনটা অজানা ভয়ে কেঁপে উঠলে। লুকিয়ে বিয়ে করার পর অরণ্যের সাথে বেশ কয়েকবার ঘনিষ্ঠ হয়েছিলাম। এখন কেন জানি না মনে হচ্ছে আমি মা হতে চলেছি। কি করব বুঝতে পারছিলাম না। পাগলের মতো অরণ্যকে কল দিলাম। বারবার মেসেজ দিলাম। ওপাশ থেকে কোনো সাড়া পেলাম না। কারো কাছে বিষয়টা শেয়ার করে হালকা হবার সেটারও উপায় পাচ্ছি না। পুনরায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলাম। অরণ্য বিয়ে করেছে, ইতিমধ্যে সেটা কানে এসেছে। আমার সাথে লুকিয়ে বিয়ের ৬ মাস পর এবং পারিবারিক বিয়ে ঠিক হয়ে ভেঙে যাওয়ার ১ মাস পরে সে বিয়ে করে নেয় অন্যত্র। আর আজকে আমার এই অবস্থা, এর দায়ভার কে নিবে? কার কাছে আমার মুখ দেখাবো? আমার এই সন্তান জারজ নামে পরিচয় পাবে। আর অন্য যদি চাপে পড়ে আমাকে এর জন্য বিয়ে করে, সেখানে আমি আমার সন্তানের কোনো মূল্য থাকবে না। আর আমার সন্তান বারবার পরিচয়হীনতায় ভুগবে। আমি প্রতিষ্ঠিত না যে এ বাচ্চার দায়িত্ব নিব। সব মিলিয়ে বেশ অস্থির লাগছিল তখন। তবুও অরণ্যের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, কিন্তু অরণ্যের সাথে যোগাযোগ করতে ব্যর্থ ছিলাম। সারাদিন রাত-দিন সেদিন এতটাই ছটপটানি কেটেছে যে সেটা বলে ভাষায় প্রকাশ করা আমার কাছে নেই। পরদিন নিজেকে সামলে নিয়ে টেস্ট করালাম পরিবার থেকে লুকিয়ে। ক্লাস আছে বলে বের হয়ে হাসপাতালে গিয়ে টেস্ট করালাম। টেস্ট করানোর পর রিপোর্ট হাতে পেয়ে থরথর করে কাঁপছিলাম। কারণ রিপোর্ট পজিটিভ ছিল। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আমি কাঁদতে লাগলাম। এ বাচ্চাকে আমি দুনিয়া দেখাতে পারবো না ভেবে আকুল হয়ে যাচ্ছিলাম। অথচ এ বাচ্চাই ছিল পবিত্র। তবুও আমি মা হয়ে এ বাচ্চাকে খুন করব। অসহায় হয়ে সেদিন কাঁদছিলাম। এই অসহায়ত্বের মাত্রা ছিল প্রখর। বাসায় এসে সেদিন কী পরিমাণ কেঁদেছি বলতে পারব না। সবচেয়ে কাছের বান্ধবীকে কল দিলাম। সেও উপায় না পেয়ে বাচ্চা গর্ভপাত করাতে বলল। হাতে তখন টাকা ছিল না, শুধু মোবাইলটা ছিল। এটা বিক্রি করা ছাড়া কোনো উপায় ছিল না। সেদিন রাতে কাঁদতে কাঁদতে মোবাইলটা হাতে নিয়ে আরও বড় একটা ধাক্কা খেলাম। অর্ণ তার স্ত্রীর সাথে ঘুরতে গেছে আর সেটার ছবি ওয়ালে আপলোড করে দিয়েছে। সেটার স্ক্রিনশট অরণ্য এক বন্ধু আমাকে পাঠালো। ছবিটা দেখে যতটা কষ্ট পেয়েছিলাম, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম সে আমার গিফট দেওয়া শার্টটা পরে বউয়ের সাথে ঘুরতেছে এটা দেখে। অথচ ভাবনা আসলো শার্টটা পরতে তার হাত কাঁপল না একবারও? একটা বারও আমার কথা মনে হলো না? ১০ বছর তো কুকুর বিড়াল লালন পালন করলে মায়া হয়। আর আমি তো জলজান্ত মানুষ ছিলাম। তার কি শার্টটা পরার সময় আমার কথা মনে হয়নি? বুক কাঁপেনি? জেড শার্ট টিফিন
রিক্সা ভাড়া, বইয়ের টাকা থেকে কিছু বাঁচিয়ে জমি ওর জন্য কিনেছিলাম। একদিকে ও নাফিসাকে নিয়ে ঘুরছে, আর এদিকে আমি ওর চিহ্ন বহন করে কেঁদেছি। সেদিন মনে হয়েছিল দুনিয়া এত নিষ্ঠুর না হলেও পারত। বাচ্চাটাকে পরিচয় দিতে পারত। অনেক কষ্ট হচ্ছিল, নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছিল। সেদিন আমার আইডিটা ডিঅ্যাক্টিভেট করি। ১৭,০০০ টাকার মোবাইলে এক বন্ধুর সাহায্যে ৩,০০০ টাকায় বিক্রি করি। আর নিজের জমানো কিছু টাকা গুছিয়ে আমার সন্তানকে ১ সপ্তাহ পরে খুন করি। সেদিন সন্তানকে খুন করি। সেদিন বুঝতে পেরেছিলাম মাতৃত্ব কতটা মূল্যবান একটা মেয়ের জন্য। কেউ বাচ্চা পায় না, আর আমি বাচ্চাটাকে পরিচয় দিতে পারব না বলে খুন করেছিলাম। নিজেকে সবচেয়ে পাপী মনে হয়েছিল। বাস বাসায় এসে বিছানায় শুয়ে পাগলের মতো করছিলাম। বারবার মনে হচ্ছিল কী করলাম আমি? কিন্তু হাত পা বাঁধা ছিল। কথাটা মনে পড়তে আমি শোয়া থেকে ধড়ফড় করতে, করতে উঠছিলাম। সহ্য হচ্ছে না আর। এ অতীত আমি ভুলতে চাই। কেন যে অতীতটা সামনে আসছে? কেন সে অতীতটা আমার বর্তমান সুখটাকে গ্রাস করছে? কেন সে অতীতটা আমার গোছানো জীবনটাকে অগোছালো করছে? আমি এর উত্তর চাই। আবার ধড়পড় করতে লাগলাম। আজকের মতো যদি সেদিন থাকতাম, তাহলে আমার বাচ্চার পরিচয় আমি আদায় করে নিতাম। কিন্তু সেদিনের মানসিকতা, পরিস্থিতি ছিল একদম বিপরীত। যার জন্য এত নিকৃষ্ট কাজটাও করতে হয়েছিল। আমি বাধ্য হয়েছিলাম। অরণ্যের প্রতি তীব্র ঘৃণা বাড়তে লাগলো। ঘৃণায় গা গুলিয়ে বমি আসা শুরু করলো। পৃথিবীর যদি আমি কাউকে ঘৃণা করি, সেটা অরণ্যকে। আর আজ এত বছর পর অরণ্য একটু বদলায়নি। আমাকে নিয়ে খেলার প্রবণতা এত বছর পরও তার মধ্যে পরিলক্ষিত হয়েছে। মনে, মনে এসব বলে ফুঁপিয়ে, ফুঁপিয়ে কাঁদতে লাগলাম। নিজের ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। নিভে যাওয়া আগুনটা যেন আবারও জ্বলে উঠল। ছটফটানি বাড়তে লাগলো আমার। সে সাথে মাইগ্রেনের চরম ব্যথা। মাথা দেওয়ালে ঠুকতে লাগলাম। অসহ্য যন্ত্রণা। কড়া ডোজের ওষুধ সেবন করে মাথাটা খাটে এলিয়ে দিলাম। অনেক পরে ব্যথাটা মৃদু হলো, আর আমার চোখে হালকা ঘুম আসলো। সেই সাথে সকাল হলো নতুন এক ব্যথার সূচনা নিয়ে। কারণ সকালে ঘুম থেকে উঠতেই লক্ষ্য করলাম আবির কল দিয়েছে বেশ কয়েকবার। অ্যালার্ম দেওয়া ছিল ফজরের সময়। সেটা বেজে কখন বন্ধ হয়ে গেছে খেয়াল নেই। মোবাইলটা হাতে নিয়ে দেখলাম ৯টা বাজে। এতক্ষণ ঘুমিয়েছি, আর এত প্রখর ঘুম হলো যে আবির ১১ বার কল দেওয়ার পরেও ধরতে পারিনি। মুখে হাই তুলতে, তুলতে আবিরকে কল দিলাম। আবির কলটা ধরতেই আমাকে ক্লান্ত গলায় জিজ্ঞাসা করলো, "কোথায় ছেয়েছিলে তুমি? এ পর্যন্ত ফজরে তুমি আমাকে ডেকে দাও। আজকে তোমাকে এতবার কল দিলাম, ফোন ধরলে না। মাত্র ঘুম থেকে উঠলাম, মাইগ্রেনের ব্যথাটা বেড়েছে। তাই ওষুধ খেয়েছিলাম। তাতেই এত ঘুম হয়েছে। কিন্তু এতবার কল দিলে কেন? কোনো বিশেষ দরকার ছিল?" তেমন বিশেষ দরকার ছিল না। তবে এদিকে তো আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। হাসপাতালে আছি এখন। আমি কিছুটা বিমূর্ত গলায় বললাম, "কেন, কি হয়েছে? আর এখন কেমন আছো? হুট করে হাসপাতালে ভর্তি হয়েছে কেন?" অপ্সরা অস্থির হয়ে না, "আমি এখন একদম ঠিক আছি। আর অরণ্য সে হাসপাতালে জব করে, সেটাতেই আছি।" "কিন্তু তোমার কি হয়েছে?" "আরে বলো না, প্রতিদিনের মতো মর্নিং ওয়াকে গেছিলাম। তবে ফাঁকা রাস্তায় হুট করে এক ট্রাক এসে ধাক্কা দেয়। পাটা ভেঙে গেছে, মাথায়ও বেশ আঘাত পেয়েছি। হাতের অবস্থা খুব খারাপ। ওই মুহূর্তে অরণ্য না থাকলে কি হতো? অরণ্যের কাছে দ্বিতীয়বারের মতো ঋণী হয়ে গেলাম। ওর ঋণ শুধু বেড়েই যাচ্ছে।" "অরণ্যের কাছে দ্বিতীয়বারের মতো ঋণী মানে? কী বলছো তুমি? আর শরীর এখন কেমন? ডাক্তার কি বলছে? কোন হাসপাতালে আছো? আমি এক্ষুনি আসতেছি।" আরে অপ্সরা, এত প্রশ্ন করলে কোনটা রেখে কোনটার জবাব দিত? একটু স্থির হও। আমার কিছু হয়নি। এতটা অস্থির তোমাকে মানায় না। তুমি কি পাগল আবির? তোমার ব্যাপার নিয়ে আমি অস্থির হব না? এটা কেমন করে বলো? আবির আমার কথাটা শুনে হালকা হাসলো। হালকা হেসে বলল, "আরে আমার হবু বউটা যে আমায় এত্ত ভালোবাসে, সেটা জানতাম না। আস্তে, আস্তে টের পাচ্ছি। এবার একটু শান্ত হও। আমি তোমাকে সবটা বলি। ঘটনা হয়েছে সকাল ৭টায়। হাসপাতালে এসেছি ৭:৩০ বড় কিছু হয়নি, পা ভাঙা ছাড়া। ডাক্তার বলেছে ৩ মাস বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। আর সময় মতো অরণ্য না থাকলে আমার অবস্থা খারাপ হতো। এর আগে অরণ্য আমাকে এভাবে বাঁচিয়েছে, সেদিন অরণ্য না থাকলে আমি কে পেতে না।" আমি বিস্মিত হয়ে বললাম, "কেন? এর আগে কি হয়েছিল?" "তখন সবে চাকরিতে জয়েন করছি। ছুটি পেয়ে ঘুরতে গেছিলাম এক জায়গায়। তখন ছিনতাইকারীর কবলে পড়ে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। খালি রাস্তায় পড়েছিলাম। অরণ্য সেদিন আমাকে বাঁচিয়েছিল। হাসপাতালে নিয়ে গেছে। নিজের রক্ত দিয়েছে। সুস্থ হওয়ার আগ পর্যন্ত সে আমার পাশে ছিল। অরণ্যর সাথে আমার সেখানেই পরিচয়।" "কোথায় ঘুরতে গিয়েছিলে তুমি?" "অরণ্য যে উপজেলায় চাকরি করে সেখানে। সেটা তো হাওর এলাকায় ছিল। তাই সেখানে ছিনতাইকারীর উপদ্রবও বেশি ছিল। সেদিন পেটে ছুরির আঘাত খেয়ে অবস্থা খুব খারাপ হয়ে যায়। অরণ্যের জন্য সেদিন বেঁচেছিলাম। কত বছর আগের ঘটনা। ৩ বছর আগে। সেদিন থেকে অরণ্যের সাথে আমার বন্ধুত্ব জমে ওঠে। এরপর ঢাকায় পোস্টিং হওয়ার পর সে আমার ভাইয়ের মতো হয়ে গেছে।" "আচ্ছা, তখন অরণ্য ভাইয়া কোথায় থাকতো? আর পরিবার সাথে নিয়ে থাকতো নাকি?" "তখন তো অরণ্য ব্যাচেলর ছিল। সেখানে ব্যাচেলর কোয়ার্টারে থাকতো।" আবির, এসব কি বলছো? অরণ্য ব্যাচেলর ছিল? কি হচ্ছে এসব? এটা কি করে সম্ভব?" কিছুটা উৎসুক হয়ে জিজ্ঞাসা করলাম, "ভাইয়ের চাকরি হলো, এতদিন বিয়ে করেনি কেন?" "ও একজনকে ভালোবাসে, সেখান থেকে বড় একটা আঘাত পেয়েছে। এরপর আর বিয়ের নাম নিলে সে রাজি হয়নি। কত মেয়ে দেখালাম, কাউকেই নাকি ওর পছন্দ হয় না। একটা মেয়ের কথা অনেকবার বলছে। বলছে মেয়েটাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। আর সেটা বুঝতে পেরে একটা সময় পার
যখন তার হাতে করার মতো কিছুই ছিল না। আমার ধারণা অরণ্যের স্ত্রী নাফিসা হয়তো সে খুব ভালোবাসতো আর তার সাথে ঝামেলা হয়েছে। তাই কিছুটা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, "মেয়েটার নাম কি? মেয়েটাকে কি তুমি চেনো? কথা হয়েছে কখনো?" "চিনি না।" অরণ্য কখনো ছবি দেখেনি, শুধু নামটা বলেছে। "কী নাম?" মেয়েটা শুনে অপরাজিতা। নামটা শুনে আমি থমকে গেলাম। ভাবনার সাগরে ডুব গেলাম। চোখ মুখে ঝাপসা হয়ে যাচ্ছে। অর আবির অরণ্যকে চেনে ৩ বছর যাবৎ, অথচ তার বউ নাফিসের সাথে তার পরিচয় নেই। তার বউয়ের ব্যাপারে সে কিছু জানে না। যদিও তার বউয়ের সাথে লাস্ট ছবি আপলোড করা হয়েছে, এ বিষয়টা একটা ধোঁয়াশায় রয়ে গেছে। সে সাথে আবির যে নামটা বলল, সেটা অরণ্যের দেওয়া আমার একটা নাম। অরণ্যর প্রিয় ফুল ছিল অপরাজিতা, তাই সে ভালোবেসে আমাকে এ নামটায় ডাকত। আবিরের কাছে টানা ৩ বছর সে আমার কথা বলেছে। তাহলে অরণ্যকে আমাকে ছেড়েছিল কেন? আর অরণ্য ব্যাচেলর হলে নাপিসাকে সবকিছু এলোমেলো লাগছে। এই মুহূর্তে এই প্রশ্নের উত্তরগুলো একমাত্র অরণ্য দিতে পারবে। আমার উচিত তার সাথে কথা বলা, না হয় রহস্যের গোলকধাঁধায় পড়ে যাব। আবির হাসপাতালের ঠিকানা দাও, আমি এক্ষুনি আসতেছি। আমি ঠিকানা টেক্সট করে দিচ্ছি। আর অফিসার, সরি। সরি কেন? আমার বোকামো আর অসচেতনতার জন্য বিয়েটা পিছিয়ে গেল। ৩ মাস অপেক্ষা করতে হবে আমার জন্য। পারবি না অপেক্ষা করতে? হারিয়ে যাবে না তো? বড্ড ভালোবাসি তোমায়। একবার যখন তোমার কথা দিয়েছি তোমাকে ছেড়ে আমি যাব না, সেহেতু যাব না। আমি জানি না কথা দিয়ে কথা বরখেলাপ করাটা কতটা কষ্টকর। আবির, আমি তোমার পাশে আছি। পাশে থাকবো, কথা দিলাম। এ তো ৩ মাসের ব্যাপার। আমি আসতেছি। আর মা কোথায়? মাকে বলার সাহস পাইনি। তুমি এসে একটু মাকে বলো। তোমার দায়িত্ব তোমার হবু শাশুড়িকে কিভাবে বোঝাবে। হয়েছে বকাগুলো আমাকে খাওয়ানোর ধান্দা। যাই হোক, রাখলাম। এক্ষুনি তৈরি হয়ে আসতেছে। কলটা কেটে তৈরি হয়ে নিলাম। একটা সিএনজি নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম। মনে হাজারটা সংশয় অবসান আজকে ঘটাবো। অর্ণব আজকে সব জিজ্ঞাসা করব। কেন এমন করছে? সিএনজি তখন চলমান। শাওনবাগ যেতে আর কিছুক্ষণ বাকি। শাওনবাগের পথ দিয়ে এগোতে এগোতে পুরনো স্মৃতিতে ডুব দিলাম। আজ থেকে ৫ বছর আগের কথা। অর্ণ তখন এফপিএস কোচিংয়ে নিমজ্জিত। দিলীপ স্যারের কোচিংয়ে সবাই চিনত। একদিন অরণ্যের সাথে আমার ঝগড়া হলো। ঝগড়া করে ফোনটা অফ রেখেছি। আমি নিশ্চিত ছিলাম কোচিংয়ে যাবে। যতই যাই করুক, সে তার ক্লাস মিস দিবে না। আমি তখনও রাস্তাঘাট চিনতাম না। তবুও বেশ সাহস করে রাস্তায় চিনে চিনে কোচিংয়ের সামনে গেলাম। কোচিংয়ে তখন টিফিন ব্রেক চলে। আমি বাইরে দাঁড়িয়ে অনিশ্চয়তার জন্য অন্যের জন্য অপেক্ষা করছিলাম। হুট করে অন্য বের হলো। পরনে ছিল নীল রঙের টি শার্ট, কালো মোটা ফ্রেমের চশমাতে চোখগুলো আবদ্ধ। দোকানে এসে চা দিতে দিতে বলল, আমি দেখেছিলাম দূরে দাঁড়িয়ে ও কি করছে। ও চাটা হাতে নিয়ে যখনই চুমুক দিবে, আমি ওর পিছনে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রাখলাম। অর্ণব পিছনে ফিরে আমাকে দেখে চমকে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তুমি এখানে? ফোন বন্ধ করছো কেন? ভালোই করছি। সারাদিন ঝগড়া করো কেন? তোমার খালি গালি খাওয়ার এত ইচ্ছা নেই। হুদাও গালি দাও। এতদিন তো গালি দিয়েছি, এখন পিটাবো। বাড়াবাড়ি করবা না। আমি রাগি চোখে অরণ্যের দিকে তাকালাম কথাটা শুনে। আর সাথে সাথে অরণ্য গলে গেল। সে আমার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, দাঁড়াও, এখানে ব্যাগটা নিয়ে আসি। তোমার সাথে ঘুরতে যাব। ভয়ে পালাচ্ছ না তো এখন? তোমার কাছ থেকে পালিয়ে থাকা সম্ভব? অপেক্ষা করা, আসতেছি। বলেই ক্লাসের রুমের দিকে চলে গেল। ৫ মিনিটের মধ্যে ব্যাগ নিয়ে সামনে হাজির হলো। আমাকে হাসতে হাসতে বলল, কোথায় ঘুরবা? টিএসসি ছাড়া কোথাও গিয়েছি? সবসময় তো ওই জায়গাটাতে যাই। টিএসসিতে চলো। অরণ্যের সাথে সেদিন সিএনজি ভাড়া নিয়ে টিএসসির দিকে রওনা দিলাম। ফার্ম গেটে এসে আমার কি যেন হলো। হুট করে অর্ণকে বললাম, ক্লান্ত বিকেলে রোদ হেলে পড়েছে, চলো শাহবাগ পর্যন্ত হেঁটে যাই। ওইখান থেকে পরে রিক্সা নিব। তোমার সাথে হাঁটতে মন যাচ্ছে। এত দূর হাঁটবা? ইচ্ছে হচ্ছে। হাঁটবা কিনা বলো? অরণ্য সিএনজি থামিয়ে দিল। আমি অরণ্যকে নিয়ে নেমে পড়লাম। দুজনে দুজনে একসাথে করে সেটা ধরে হাঁটতে লাগলাম। কখনো হাত মুষ্টি করে ধরেছিলাম, কখনো আলতো করে। কত শত কল্পনা করেছিলাম। বলেছিলাম বিসিএসটা হয়ে গেলেই আর কোনো বাধা নেই। একসাথে হয়ে গড়ব দুজনে। কত শত স্বপ্ন কথা দুজন মিলে গুছাচ্ছিলাম। কখন যে হাঁটতে হাঁটতে শাহবাগ মোড়ে চলে এসেছিলাম খেয়াল নেই। ফুলের দোকানগুলো সেখানে সারি সারি ভদ্রভাবে সাজানো। ফুলগুলোর দিকে তাকিয়েছিলাম। অর্ণ কেমন করে যেন বুঝে গেছিল ফুলগুলো আমার চাই। সে দৌড়ে ফুল আনতে গেল। দুটো ফুল এনে আমার কানে গুঁজে দিল। আমি হাসতে হাসতে অরণ্যের দিকে তাকালাম। সে আমাকে দেখে বলল, নতুন বউ বউ লাগছে। গাড়ির হর্নে মধুমাখা অতীত থেকে বর্তমানে ফিরে আসলাম। আশ্চর্যজনকভাবে সিএনজি সে ফুলের দোকানের সামনে দাঁড়িয়েছে। তবে এখন অনেকটা বদলে গেছে। ভেতরে ভেতরে হালকা হাসলাম। আজকাল অতীত আর বর্তমান সব কিছু যেন আমাকে দেখে উপহাস করে। সিএনজিটা আবার চলতে লাগলো। গন্তব্য ঢাকা মেডিকেল। চলতে চলতে গন্তব্যে পৌঁছালাম। গন্তব্য পৌঁছানোর সাথে সাথে অর্ণকে দেখতে পেলাম মূল ফটকে। আমি সিএনজি করে ভাড়াটা তাড়াতাড়ি করে দিলাম, কারণ এখন অরণ্যকে প্রশ্ন করব আগে, তারপর যাব আবিরের সাথে দেখা করতে। আমি দৌড়ে ভাড়াটা দিয়ে অরণ্যের কাছে যেতে থমকে গেলাম। অর্ণ তখন চায়ের কাপে চুমুক দিচ্ছিল। আমি যতই ওর কাছে যাচ্ছিলাম ততই ভেতরটা মুচড়ে যাচ্ছিল। তবুও নিজেকে সামনে নিয়ে
এত বছর পর ওর সাথে এভাবে কথা বলবো সেটা কখনোই চিন্তা করিনি। ওর কাছে গিয়ে বললাম, "তোমার সাথে আমার কথা আছে।" অরণ্য আমার জোরালো কণ্ঠ শুনে আমার দিকে তাকালো। অরণ্য তাকাতেই যেন আমার কথার জড়তা বাড়তে লাগলো। সে চায়ে চুমুক দিয়ে বেশ সাবলীল কণ্ঠে বলল, "কি বলতে চাও বলো?" "তুমি বেশ ভালো করেই জানো আমি কি বলতে চাই। কিসের নাটক শুরু করেছো একটু বলবা? আবির তোমার কি হয়? আর কেনই বা অতীতটাকে সামনে আনতে চাইছো? কি সমস্যা তোমার? সেদিন কোথায় ছিলে? যেদিন সবকিছু লুকিয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিছে?" অর্ণব চুপ হয়ে গেল। আর ঘন, ঘন চায়ের কাপে চুমুক দিচ্ছে। কি বলবে হয়তো বুঝতে পারছে না। আর এদিকে আমি এক নিঃশ্বাসে সব বলে দিচ্ছি। এবার অরণ্য আমার দিকে তাকিয়ে তার হাতটা দিয়ে থামতে বলল। আমি কথা থামিয়ে চুপ হলাম। সে আমাকে বলল, "অপরাজিতা এত অস্থির হইও না। তোমার মধ্যে অস্থির ভাবটা এখনো কমেনি। এ নামে ডাকার অধিকার অনেক আগে হারিয়েছ। আমি চাই না তুমি আমায় এ নামে ডাকো। এ নামে ডাকার অধিকার হারাইনি। বরং তোমাকে হারিয়েছি। এত জোরালো করে বলছো কিভাবে যে অধিকার হারাওনি? তুমি যেদিন সব ছিন্ন করে দিয়েছো, সেদিনই তুমি সব অধিকার হারিয়ে ফেলেছো। এখন কিসের অধিকার ফলাতে চাইছো? তুমি হয়তো আমাদের বিয়ের বিষয়টা বেমালুম ভুলে গেছো। তুমি আমার স্ত্রী সেটা ভুলে যেও না। আর তোমাকে এখনো আমি ডিভোর্স দেইনি। তুমিও দাওনি। সব কাগজপত্র আমার কাছে আছে। একজন বর্তমান স্বামী রেখে কিভাবে কোন মুখে বিয়ে করতে চাইছো?" অরণ্যের কথা শুনে মন চাচ্ছিল তার গালে কষিয়ে একটা চড় দেই। তবে অরণ্য যে খেলা শুরু করেছে সেটা শেষ আমাকেই করতে হবে। রাগের মাথায় তাকে কিছু বললে বিষয়টা হিতে বিপরীত হতে পারে। এই মুহূর্তে অনন্যের মনে কী চলছে সেটা জানার সাধ্য আমার নেই। তবে আমার জানার চেষ্টা করা উচিত। আমি হালকা গলায় বললাম, "আমি চাই তোমার কাছে ফিরে যেতে। আমিও তোমাকে এতদিনে ভুলতে পারিনি। আর তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? অরণ্য, তুমি আর কিছুদিন আগে আসলে এতটা ঝামেলা হতো না। আবির নামক কোনো বাধা আমার জীবনে আসতো না। আমি তো ভেবেই নিয়েছিলাম তুমি আর আসবে না। কারণ তুমি তো অন্যত্র বিয়ে করে নিয়েছিলে। কিন্তু তুমি যে আমার জীবনে ফিরে আসতে চাইছো, সেটা কি তোমার বউ জানে? মানে নাফিসা কি সেটা মেনে নিবে? চলো একটু ভিতরের দিকে বসে কথাগুলো বলা যাক। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো। আর সে ভালোবাসাটা আমি তোমার চোখে এখনো দেখতে পাই। বলে তোমার অতীতের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। কখনো তোমার সামনে যাওয়ার সাহস পাইনি। যেদিন তোমার মুখোমুখি হলাম, সেদিন এমন পরিস্থিতি হবে চিন্তা করিনি। হয়তো সেদিনে তোমাকে ফিরে পাওয়ার চেষ্টা করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। না হয়তো তোমার সামনে যাওয়ার সাহস হতো না আমার। বলেই দম ছাড়ল অরণ্য। অরণ্যর কথাটা আন্দাজ করলেও পারলেও পুরোপুরি বুঝতে পারছিলাম না। আমি চাপা গলায় বললাম, "ঘটনা না হয় এক জায়গায় বসে শোনা যাবে। এখন একটু শান্ত হয়। আবির কেমন আছে?" "আবির ভালো আছে। ওকে বেডে রেখেছি। দেরি গেলে সমস্যা হবে না তো?" "সমস্যা হবে না। ও এখন ঝুঁকিমুক্ত। আর মোবাইল তো আছে। কিছু হলে কল দিবে। তোমার ডিউটি? আজকে রাতে ডিউটি? দিনের বেলায় নেই। তাহলে চলো মেডিকেলের পাশে শহীদ মিনারটাতে বসি। চলে যাওয়া যাক।" অবশেষে মনের সকল প্রশ্নের সমাধান আজকে হতে চলল। বেশ প্রশান্তি নিয়ে শহীদ মিনারের দিকে এগোতে লাগলাম। এগোতে, এগোতে পুরনো স্মৃতিতে আবার ডুব দিলাম। সেদিন অরণ্যকে আমি পাগলের মতো ভালোবাসলাম। সামান্য কথা কাটাকাটি হলে অরণ্যের একটা বদভ্যাস ছিল, ফোন বন্ধ করে ফেলত। আমি অরণ্যের সাথে দেখা করতে এসেছিলাম ঢাকা মেডিকেলে। অরণ্যের সাথে কী নিয়ে যেন ঝগড়া বেঁধে বসে। যার ফলে আমাকে রেখে মেডিকেলের ভিতরে ঢুকে যাই। এদিকে আমি শহীদ মিনারে বসে আস্তে, আস্তে কাঁদতে লাগলাম। রাস্তাঘাট চিনি না, বাসায় যাব কী করে সেটা লাগলাম। বেশ কয়েকবার কল দিলাম, অরণ্যের নাম্বার বারবার বন্ধ বলছিল। অসহায় লাগছিল খুব। সে সাথে অরণ্যের উপর অভিমান। সব মিলিয়ে চুপ হয়ে বসে রইলাম কিছুক্ষণ। আধ ঘন্টা তো হবেই। এবার আর বসে থাকতে ইচ্ছে করছে না। বাসায় যেতে হবে। তবে পথঘাট চিনি না। শহীদ মিনারের এক কোণে এক ছেলে বসে সিগারেট টানছিল। বেশ ভয়ের ছিল। তবুও ছেলেটার কাছে গিয়ে বললাম, "এখানে বাস পাওয়া যায় কোথায়? আর এ বাস কি নীলক্ষেত যাবে?" ছেলেটা আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসলো। বোঝাই যাচ্ছে ছেলেটা নেশায় ডুবে আছে। আমার তো এদিকে ভয়ে হাত পা কাঁপছিল। কোনো কথা না বাড়িয়ে দৌড়ে রাস্তার পাশে এসে কাঁদতে লাগলাম। এমন সময় কারো হাতের স্পর্শ অনুভব করলাম। পিছনে ফিরে তাকিয়ে দেখলাম অরণ্য দাঁড়িয়ে আছে। অরণ্যকে দেখে আমার অভিমানটা আরো গাঢ় হলো। রাগে বলে উঠলাম, "ছাড়ো আমায়। একদম কাছে আসবে না। ফেলে গিয়ে মোবাইল বন্ধ করে রেখেছিলে তখন একবারও কি ভেবেছিলে আমার কথা?" "ফেলে রেখে যাইনি। আড়াল থেকে সব দেখছিলাম। কতদূর যেতে পারো ভাবছিলাম। এত বোকা একটা মেয়ে। এখন দেখি একটু বেশি পরিমাণ কাঁদছো, তাই আসলাম। একা যেতে দিতাম নাকি? ঠিকই তোমার পিছু নিতাম। কারণ যত বকা দাও আর রাগ দেখো আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। বড্ড ভালোবাসি তোমায় অপরাজিতা।" আমি মুহূর্তেই গলে গেলাম। মুখটা ভার করে বললাম, "রাগ দেখাও, বকা দাও, যা ইচ্ছা করো। ফোন বন্ধ করবা না বলো?" "ফোন তো আর ইচ্ছে করে বন্ধ করি না। ফোন বন্ধ করলেই তোমার তেরামো কমে। তার আগে না। এবার চোখটা মুছো। নাকের পানি চোখের পানি এক করে ফেলেছো।" বলেই টিস্যু হাতে নিয়ে চোখ চেপে, চেপে মুছে দিল। এমন সময় অরণ্য ডেকে বলল, "অপরাজিতা, কি ভাবছো? বসো এখানে।" সিঁড়িতে বসে ঠিক পাশের হাতে ইশারায় বসতে বলল। অভিমানঘন মধুময় অতীত থেকে বর্তমান বাস্তবতার সম্মুখীন হলাম পুরোনয়। অরণ্য ঠিক পাশেই বসলাম। অরণ্য হালকা গলায় বলল, "মানে ওই দিনের কথা, যেদিন বাসায় যাওয়ার জন্য কোনো বাসে যেতে হয়, বুঝতে না পারে একা, একা এই জায়গাটায় দাঁড়িয়ে কাঁদছিলে?"
অর্ণর কথা শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম। আমার মতো সেও সেই অতীতের ভাবনায় ডুব দিয়েছিল। তাহলে কি আমার মনে যা চলছে অরণ্য সেটাই ভাবছে? নাকি এটা তার মিথ্যে ছলনা, মিথ্যে নাটক? আমি কোনো কথা না বলে অরণ্যের পাশে বসলাম। এবার তীব্র কণ্ঠে অরণ্যের দিকে প্রশ্ন ছিলাম, "তোমার স্ত্রী নাফিসা কোথায়? আর আবির কেন তোমার স্ত্রীর ব্যাপারে কিছু জানে না?" অর্ণ দম নিল। চোখগুলো তার ছলছল করতে লাগলো। আমার দিকে তাকালো। তারপর অসহায় গলায় বলল, "তুমি আমাকে বিশ্বাস করো কতটা?" সহজ গলায় জবাব দিলাম, "একদম বিশ্বাস করি না। বিশ্বাসের জায়গাটা অনেক আগে নষ্ট করে দিয়েছ। বিশ্বাস না করলে এ কথাগুলো শুনে তোমার বিশ্বাস হবে? প্রয়োজনে যাচাই করে নিও।" "কী কথা বলো?" অর্ণ চুপ। সে চুপ হয়ে একা একা কথাগুলো স্থিত গলায় আওড়াতে লাগলো। হয়তো কথাগুলো সে গোছাচ্ছে। হয়তো কথাগুলো সে গোছাচ্ছে। তারপর আমার দিকে তাকিয়ে বলল, "নাফিসার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে ২.৫ বছর পার হয়েছে। ডিভোর্সের ১ বছর বিয়ের ১ বছর পরেই ডিভোর্স হয়ে যায়।" আমি অবাক হয়ে গেলাম অরণ্যের কথা শুনে। নাফিসার সাথে যদি তার ডিভোর্সই হয়ে থাকে, তাহলে ১ বছর আগে কেন ছবি আপলোড করেছিল? কিছুটা সংশয় নিয়ে জিজ্ঞেস করলাম, "তোমার যদি ডিভোর্সই হয় তাহলে ১ বছর আগে কেন নাফিসার সাথে ছবি আপলোড করেছো? কারণটা কি জানতে পারি?" "সে কারণ আমিও জানি না। আমার আগের আইডিটা বিয়ের ৭ দিনের মাথায় নাফিসাকে পাসওয়ার্ড দিয়ে দিয়েছিলাম। কারণ নাফিসা তোমার ব্যাপারে জেনেই আমাকে বিয়ে করছিল। সন্দেহ ছিল ওর আমার প্রতি, তাই পাসওয়ার্ড দিয়ে দিলাম। ডিভোর্সের পরও আইডিটা পুরোপুরি সব পরিবর্তন করে, যার দরুন আমি আইডিতে ঢুকতে পারি না। আইডি দিয়ে নাফিসা ডিভোর্সের পর আমার উপর মিথ্যে অপবাদ চাপায়।" অর্ণর কথাগুলো বুঝতে পারছিলাম না। বরাবরের মতো বেড়াজালে আটকে পড়ছিলাম। তাই কিছুটা প্রশস্ত করে বললাম, "প্রথম থেকে কাহিনী বলো।" অর্ণা কাহিনী বলা শুরু করলো। অর্ণার কাহিনী শুনে বারবার মনে হচ্ছিল আমার অতীতের গ্লানিমাখা স্মৃতিগুলো সামনে ভাসছে। অর্ণা চাপা গলায় বলল, "আমি জানি না আমার কি হয়েছিল, কেন এই বিমূর্তি ধরেছিল। আমি তোমাকে ভালোবাসতাম না, এটা ভুল কথা। তোমাকে আমি ভালোবাসতাম। তবে সেদিন আমি লোভে পড়ে যাই। তোমার সাথে বিয়ে হওয়ার আগে আমাকে আমার বন্ধু শরীফ নাফিসাকে দেখতে নিয়ে গেছিল। নাফিসা দেখতে সুন্দরী ছিল, ডাক্তার ছিল। নাফিসাকে দেখে আসার পর শরীফ বলল, অর্ণ, অপ্সরা তোর জন্য কখনো পারফেক্ট না। অপ্সরা দেখতে সুন্দর, এর বাইরে কিছুই নেই ওর।" আমি হালকা গলায় বললাম, "অপ্সরা এমনিতে গুণ আছে। ও অনেক কেয়ারিং, গোছালো। সবচেয়ে বড় কথা, ও আমার কথা শোনে। আর চারিত্রিক কোনো সমস্যা ওর নেই। সেই ছোট্ট থেকে ওকে চিনি। বয়স যখন ওর ১৩, তখন ভালোবাসা শব্দটা বলতেও পারতো না। তার আগে ও হেসে দিত। সেই থেকে আমাদের ভালোবাসা শুরু। অপ্সরাকে ঠকানো ঠিক হবে না। আর অপ্সরা ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়েছে। একদিন ভালো কাজ করতে পারবে। ও ঘরের সব কাজ পারে, গুণ রয়েছে মাশাআল্লাহ। ওর হাতে রান্নার হাতও ভালো। দেখ, আমি তোর বন্ধু, তোর খারাপ কখনো চাইবো না। অপ্সরা ভালো তা ঠিক, তবে তোর যোগ্য নয়। ভালো সাবজেক্টে পড়লে কোনো ভালো ইউনিভার্সিটি পড়ে না। আর ঘরের কাজ সেটা সব মেয়েই পারে। নাফিসাকে যতদূর চিনি সেও সব কাজ পারে। নাফিসা ডাক্তার, দেখতে সুন্দর। আর মেডিকেল, নন মেডিকেল বড় একটা ফ্যাক্ট আছে। তোর ব্যস্ততা অপ্সরা বুঝবে না। ডাক্তারদের জীবন সম্পর্কে তার ধারণা কম। তার নাফিসের সাথে তোর বন্ডিংও ভালো হবে। দুজনে একসাথে চাকরি করবি। সমাজে একটা পরিচিতি থাকবে। সব ছেড়ে তোরা ভালো থাকবি। ভেবে দেখতে পারিস।" সেদিন শরীফের কথাগুলো মনে গেঁথে নিয়েছিলাম। বাসায় আসলাম। আসার পর তোমায় পেলাম। কেন জানি না সেদিন তোমাকে মনে হচ্ছিল আমার পারফেক্ট না। তোমার কথাবার্তা সেদিন জানি না আমার কাছে মনে হচ্ছিল ইম্যাচিওর এর মতো। তোমার পাগলামিগুলো ভালো লাগলেও সেদিন খুব বিরক্ত লাগছিল। তবুও তোমার সাথে হাসিমুখে কথা বলছিলাম। বেশ দোটানায় নিয়েছিলাম। মাঝে, মাঝে তোমার সাথে কথা বলতাম ভালো করে, আবার তোমাকে উল্টোপাল্টা বলতাম। তুমি একবার আমার কথা শুনে কাঁদতে, আবার হাসতে। আমি তোমাকে এই হাসি কান্নার খেলায় মাতিয়ে রাখতাম। এটা আমি মানতে নারাজ ছিলাম। আমার ধারণা ছিল তুমি সাইকো, একবার হাসো, একবার কাঁদো। আস্তে, আস্তে তোমার দুর্বলতা প্রকাশ পেতে থাকে। আর আমার তোমার প্রতি আগ্রহ কমতে থাকে। তবুও দায়িত্ব বলে কথা ছিল, এতদিনের সম্পর্ক নাও করতে পারছিলাম না। এর মধ্যে তোমাকে বিয়ে করেছিলাম। সব মিলিয়ে তোমাকে ছাড়তে পারছিলাম না। তাই তোমার আর আমার বিয়ের বিষয়টা পারিবারিকভাবে এগোতে লাগলো। কিন্তু আমি তাতে শান্তি পাচ্ছিলাম না। তোমাকে দেখতাম অনেক খুশি। বিয়েতে কী করবে, কী করবে সবকিছুতে বেশ আনন্দ নিয়ে বলছিলে। আমি তোমার সাথে বেশ নাটকটা করে যাচ্ছিলাম। কিন্তু মনে, মনে বারবার মনে হচ্ছিল তুমি আমার পারফেক্ট না। তোমার থেকে নাফিসা বেস্ট। আমি অবশেষে কী করব বুঝতে পারছিলাম না। তোমার দুর্বলতা দেখে কেন জানি না আমার আগ্রহ আরও ফিকে হয়ে গেল। বিয়ের ঠিক আগের দিন মনে হলো আমার পক্ষে তোমাকে বিয়ে করা উচিত হবে না। আমার জীবনে কত মানুষ ঘটে, লুকিয়ে বিয়ে করার কথা কেউ জানে না। সুতরাং সেটা তো আর কিছু আসবে না। বিয়ের আগের দিন মনে হয়েছিল তোমার সাথে আমার বিয়ে হলে আমি সারা জীবন আফসোস করব। এটা ভেবে আমি এর চেয়ে ভালো ডিজার্ভ করি। শরীফের বলার পরেও সেও বুঝালো। সব মিলিয়ে আমি লোভে পড়ে গেলাম। বিয়েটা ভেঙে দিলাম। পরিবারকে বোঝালাম, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আমি অপ্সরাকে বিয়ে করতে চাই না। পরিবার আমার মতো যোগ্যতার লোভে অন্ধ ছিল। আমার কথা মেনে নিল। আমি সাহস পেলাম।
যার দরুন বিয়ে ভাঙতে আমার একদম বিবেকে আটকানি। তার ১ মাস পর নাফিসাকে বিয়ে করি। নাফিসাকে বিয়ে করার পর ৩ মাস বেশ ভালোই ছিলাম। ৩ মাস পরে সব এলোমেলো হতে শুরু করলো। সংসারে অশান্তি শুরু হলো। তখন বুঝতে পারছিলাম তুমি আমার কি ছিলে। নাফিসা অন্যত্র সম্পর্ক বের হলো। সেও আমাকে বিয়ে করেছিল পারিবারিক চাপে পড়ে। আস্তে, আস্তে আমাদের সম্পর্কের ভাঙন ধরে। প্রতিদিন অশান্তি, প্রতিদিন ঝামেলা। সেদিন বুঝতে পেরেছিলাম টাকা-পয়সা দিয়ে সংসার সুখ হয় না। সংসার সুখের হয় একজন মানুষের ভালোবাসায়। তবুও ওকে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তোমাকে এত ঝামেলা করে বাদ দিয়েছি। এখন সংসার নষ্ট হলে সবাই হাসাহাসি করবে। সেটা ভেবে নাফিসাকে বোঝাতাম, সে বোঝেনি। আমাকে ছাড়বে কিভাবে সেটার মুখ্য কারণ খুঁজছিল। আর তখনই ফেসবুকে বিভিন্ন পোস্ট দিত আমার ইমেজ নষ্ট করতে। বোঝাতো আমি নাফিসাকে চাই না। আমার অনেক সমস্যা আছে, আমি পাগল। এসব কারণকে কেন্দ্র করে নাফিসা এক পর্যায়ে পরিবারকে বলে আমাকে ডিভোর্স দেয়। মিথ্যে কথাগুলো অপবাদে মাথায় নিয়েছিলাম। সবার সামনে পাগল প্রমাণিত হয়েছি। ১ বছর পরে আমাদের সম্পর্ক ভেঙে যায়। তোমাকে দেওয়া প্রতিটি আঘাত আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে। সেদিন বুঝতে পেরেছিলাম তুমি আমার কী ছিলে। কিন্তু সাহস করে তোমার সামনে যাওয়ার সুযোগ হয়নি। অরণ্য কাঁদছে। অরণ্যের কান্না দেখে আমার মোটেও কষ্ট হচ্ছে না। কারণ অরণ্যের এটা প্রাপ্য ছিল। আমি অরণ্যকে হালকা গলায় বললাম, "৪ বছর আগের একটা কাহিনী কি তোমার মনে আছে?" অরণ্য চাপা গলায় বলল, "কোনটা?" আমি আবার অতীতে ডুব দিয়ে অরণ্যকে বলতে লাগলাম, "সেদিন বিয়ে ভাঙার খবরটা কানে আসে। আমি বুঝতে পারছিলাম না কি করব। বাসা থেকে বের হয়ে অন্যকে একরকম জোর করে ধরে আমার বাসায় আনলাম। এর কিছুক্ষণ পর ওর পরিবারও আসলো। ২ পরিবার আলোচনা করতে লাগলো বিষয়টা। তাদের একটাই কথা, "আমি পাগল। আমার মতো পাগল মেয়েকে ঘরের বউ করব না। আর অরণ্য এমন পাগল মেয়েকে বিয়ে করবে না।" তবে আমার পাগলামি কী ছিল আমি নিজেও জানি না। অরণ্যের প্রতি থাকা ভালোবাসাটা কি আমার সত্যি পাগলামি ছিল? অরণ্যের কাছে বিয়ে এলাম। শুধু, শুধু কষ্ট দিয়ে আমাকে ছেড়ে যেও না। আমি যদি পাগলামি করেও থাকি তোমাকে ভালোবেসে করেছি। এত বড় অন্যায় আমার সাথে করো না। অরণ্য চুপ, কোনো কথা বলছিল না। হুট করে টেবিলে থাকা ফল কাটার ছুরি নিয়ে সবার আড়ালে আমার হাতের একটু অংশ কেটে চিল্লায় বলল, "এই মেয়ে এক্ষুনি আমাকে ছুরি দিয়ে আঘাত করছে। এই পাগল মেয়েকে বিয়ে করলে তো আমাকে বিয়ের পর খুন করে ফেলবে।" আমি অরণ্যর কথা শুনে অরণ্যের পায়ে ঝাপটে ধরে বললাম, "আমাকে ছেড়ে যেও না। আমি পাগল না। শুধু, শুধু মিথ্যে বলো না।" সবাই আমাকে টানছে ওর পা ছাড়ার জন্য। আর আমি পাটা বেশ ধরেই ছিলাম। বাবা-মা, ভাই-বোন যে আছে সেটা ভুলে গিয়ে শুধু ওর পা ধরেছিলাম। মনে হচ্ছিল ওর পা ছেড়ে দিলে আমি ওকে হারিয়ে ফেলব। তাই বেশ জোরে ওর পাটা ধরেছিলাম। আর ও আমাকে পাগল বলার সুযোগটাও আরও পেয়ে গেল। একদিকে পরিবার ওর পা ছাড়ছে না বলে মারতেছে, আর একদিকে আমি ওর পা ধরে শুয়ে আছি। আমার মা কাঁদতে লাগলো। কেঁদে, কেঁদে বলল, "বাবারে, আমিও একজন মা। আমার মেয়ের সাথে যা অন্যায় করছো সব ফিরিয়ে পাবে। অভিশাপ দিতে হয় না। তবে কষ্টের দাবদাহ নিজে আল্লাহর কাছে পৌঁছে।" বলে মা আমাকে টানতে লাগলো ছুটানোর জন্য। আমার বড় ভাই আমাকে পিটাতে লাগলো পা ছাড়ার জন্য। আর আমি অবুঝের মতো ওর পাটা ধরে আঁকড়ে ধরেছিলাম। একটা সময় আমার বড় ভাই না পেয়ে আমার গলা চেপে ধরল। আমি নিস্তেজ হয়ে ওর পা ছেড়ে দিলাম। ও আমাকে বুকে লাথি মেরে চলে গেছিল। ইস! কতটা কষ্টটাই নিয়ে পেয়েছিলাম। অর্ণকে ঘটনাটা মনে করিয়ে দিয়ে বললাম, "নাভিসে তুমি মিথ্যে অপবাদ দিয়েছিল কেন জানো? কারণ এটাই তোমার জন্য নির্ধারণ ছিল। সেদিন বিনা কারণে আমি আর আমার পরিবার অনেক কষ্ট পেয়েছিলাম। আমাকে নিয়ে সবাই হাসাহাসি করছিল। একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়া স্বাভাবিক কোনো বিষয় না। অনেক কষ্টে সেদিন তুমি দিয়েছিলে। আমি আল্লাহকে সবসময় বলতাম তোমার কর্মের ফল যেন তুমি পাও। একটা সময় তোমাকে ভুলে গিয়েছি। তোমাকে শাস্তি দেবার কথা বলাও বন্ধ করে দিয়েছি। আমি ভুলে গেলেও সেদিন আমার রব ভুলেনি। আজকে যা হয়েছে তোমার সাথে সেটা তোমার কর্মফল। সেদিন তুমি চাপিয়েছিলে আমার উপর মিথ্যে অপবাদ, এরপর নাভিসে চাপিয়েছে তোমার উপর। আর এখন নাভিসের মনে কী চলছে সেটা সে জানে? কেন সে আবার তোমার আর ওর পিক আপলোড দিচ্ছে সেই ভালো জানে। তবে আজকে আমার জীবনে ফিরে আসার কথা বলো না। কারণ আমি আবিরকে পাগলের মতো ভালো না বাসলেও সম্মান করি। কেন জানো?" অরণ্যের দৃষ্টি তখনও নিচের দিকে। দৃষ্টির নিচ দিক থেকে সারিয়ে আমার দিকে তাকালো। আমি পুনরায় বললাম, "কারণ ওই ছেলেটা আমার সৌন্দর্য বা যোগ্যতা দেখে ভালোবাসেনি।" আমার মাথার দিকে তাকিয়ে দেখে চিন্তা করতে, করতে চুল পড়ে তালু ফাঁকা হয়ে গেছে। চোখের নিচে না ঘুমোতে, ঘুমোতে ধাক পড়ে গেছে। চামড়াগুলো আগের মতো সজীব না, নির্জীব হয়ে গেছে। মুখে ব্রণের দাগ লেপ্টে আছে। আবির যেদিন জিজ্ঞাসা করেছিলাম আমি কি করি? বলেছিলাম আমি বেকার। তবুও আবির আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল। কারণ তার চোখে আমাকে আবদ্ধ করেছিল। এই মানুষটাকে কষ্ট দিয়ে তোমার কাছে ফেরা সম্ভব না। আর শোনো, অতীতে যাই হোক আমি ভুলে গেছি। তুমি যা পেয়েছো তোমার কর্মের ফল। আজকে যদি তুমি আর নাফিসা সুখে থাকতে তাহলে ঠিকই আমার কথা তোমার মনে পড়তো না। তুমি কিভাবে আমাকে ইমপারফেক্ট ভাবতে। আজকে তুমি সুখী নও বলে আমাকে অনুভব করতে পারছো। আমি কখনোই আমার জীবনে এমন মানুষকে চাই না যে সুখের সময় ভুলে অসময়ে আমাকে খুঁজে মরে। আমি নিজেও জানো না তোমার এই সামান্য লোভ আমার জীবনটাকে কতটা যন্ত্রণায় ফেলে দিয়েছে। আজকে আমার সব আছে, সেদিন কিছুই ছিল না। কিন্তু আমি তোমাকে সেদিন পাগলের মতো ভালোবেসেছিলাম।
আমার জন্য তো কম পাত্র আসেনি। তারা তোমার থেকেও কম যোগ্য ছিল না। আমি তো লোভে পড়িনি। আমি তো তাদের জন্য তোমাকে বাদ দেইনি। তবে তুমি কেন বাদ দিয়েছিলে? কারণ তোমার ভালোবাসার খাদ আছে, যেটা আমার ভালোবাসায় ছিল না। তুমি কোনোদিন আমাকে ভালোবাসতে পারোনি। এখন যেটা আছে সেটা শুধু মোহমায়া। কথাটা বলে আমি উঠে দাঁড়ালাম। উঠে দাঁড়িয়ে অরণ্য এমন একটা কাজ করে বসলো, যেটা আমি আশাই করিনি। অরণ্য এতটা অদ্ভুতভাবে আবিষ্কার করব কল্পনাও করিনি। অরণ্য আমার হাতটা চেপে ধরল। "একটা সময় তুমি আমাকে পেতে চাইতে। তখন তো বলেছিলে, আমার জন্য তুমি সারা জীবন অপেক্ষা করছে। এখন এমন বলছো কেন?" এগুলো আবেগেই বলেছিলাম। আর সবচেয়ে বড় কথা, যে জায়গায় তুমি কথার বরখেলাপ করতে পারো, সেখানে আমি কেন পারব না? কারো জন্য কারো জীবন থেমে থাকে না। জীবনের সময়ে গতিতে রং বদলায়। তুমি আমার জীবনে মিশে থাকার অস্তিত্বে ছিলে, এখন নেই। আর তুমি শুধু একটা অতীত না, এর বাইরেও কিছু। এর বাইরে তোমাকে আমি কিছুতেই ভাবতে পারি না। দয়া করে আমার পিছু ছাড়াও। আমি চাই না আমার জীবনে কালো অতীতটা আবার ফিরে আসুক। কথাটা বলতে অরণ্যের হাত আরো জোরে হাতটা চেপে ধরলাম। আশেপাশের মানুষগুলো বেশ অদ্ভুতভাবে আমাদের দিকে তাকাচ্ছিল। কখনো আশা করিনি অরণ্য আমার জীবনে ফিরে এসে আমাকে পাওয়ার জন্য এতটা পাগলামি করবে। আমি হাতটা জোরে ছাড়িয়ে নিলাম। অরণ্য আর আমার আচরণে প্রকাশ পাচ্ছে আমার স্কুল কলেজে পড়ি। আমি কিছুটা রেগে গিয়ে পুনরায় বললাম, "যথেষ্ট বয়স হয়েছে তোমার। এভাবে রাস্তায় কেন এমন করছো? পাগল হয়ে গেছো নাকি? নাকি তুমি অসুস্থ?" কথাটা বলার সাথে সাথে অরণ্য আমার হাতটা আবার চেপে ধরে বলল, "আমি জানি তোমার মধ্যে অভিমান জমে আছে। আমার প্রতি তীব্র কষ্ট জমা হয়ে আছে। তোমার সব অভিমান মুছে দিব। আ আমিও দেখব তুমি আমাকে ফিরিয়ে দাও কীভাবে। দেখো, হয়তো আল্লাহ চায় আমি আর তুমি এক হই। তাই তো হুট করে আবিরে অ্যাক্সিডেন্ট হয়ে তোমাদের বিয়েটা আটকে গেছে। দিবাস্বপ্ন দেখা বন্ধ করো। আমার পিছনে লেগে না থেকে সামনে এগিয়ে যাও। মানুষের জীবনে দুর্ঘটনা ঘটে, সেটার জন্য নিজের জীবন থামিয়ে না দিয়ে গুছিয়ে নাও। আর আমি তোমাকে ভালোবাসতাম, এখন ভালোবাসি না। ভালোবাসতাম আর ভালোবাসি, এর মধ্যে যথেষ্ট তফাৎ রয়েছে। আমাকে ছাড়ো।" কথাটা বলে অরণ্যের হাত থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে শহীদ মিনার থেকে বের হয়ে এসে রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। এমন সময় চিৎকারের আওয়াজ কানে আসলো। পেছন ফিরে তাকিয়ে দেখলাম অরণ্য রাস্তায় পড়ে আছে। তার কপাল ফেটে রক্ত বার হচ্ছে। তাকে একটা বাইক এসে ধাক্কা দিছে। আমি কি করব বুঝতে পারছিলাম না। ওকে ছেড়ে আবিরের কাছে যাব নাকি ওকে গিয়ে ধরবো। কিন্তু মানবিক মানুষত্ব বললে একটা কথা আছে। আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না। অরণ্যর কাছে গেলাম। তার মাথা থেকে গড় করে রক্ত পড়ছে। এত অ্যাক্সিডেন্টের আঘাতে আবারও আঘাত পেয়েছে। অরণ্যকে গিয়ে ধরলাম। হাতটা ধরে তুলে ইমার্জেন্সি দিকে এগোতে লাগলাম। অরণ্য আমার হাতটা শক্ত করে ধরে আছে। আমি অরণ্যকে তার মাথাটা চেপে ধরতে বললাম অন্য হাত দিয়ে। সে মৃদু গলায় বলল, "তোমার হাত দুটো ধরতে আমার বেশ লাগছে।" আমি অরণ্যের কথা কোনো জবাব দিলাম না। একদম চুপ হয়ে গেলাম। ইমার্জেন্সিতে নেওয়ার সাথে সাথে অরণ্যর মাথাটা পুরোটাই ব্যান্ডেজ করে দিল। অরণ্য এখন সুস্থ। এর মধ্যে আবির বেশ কয়েকবার কল দিয়েছে, ধরতে পারিনি। একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে আবিরকে কল দিলাম। আবির বেশ উত্তেজিত গলায় বলল, "অপ্সরা, সেই কখন বলছো আসতেছো, এখনো কি আসো নাই? আর অরণ্য কোথায় গেল?" সেও কল ধরছে না। আমি চাপা গলায় বললাম, "আমি অরণ্য ভাইয়ের সাথে আছি।" আবির কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, "অরণ্য তোমার সাথে?" "হ্যাঁ।" আবির, "অরণ্য ভাইয়া আমার সাথে। আমি এসেছি অনেক আগে। এসে দেখলাম উনি রাস্তায় পড়ে আছে। আবারও অ্যাক্সিডেন্ট করেছে। এখন উনি একটু ভালো। ওনাকে নিয়ে আসতেছি। সেজন্য আমি আর উনি তোমার কল ধরতে পারিনি। তোমার শরীর এখন কেমন?" এখন তো আলহামদুলিল্লাহ ভালো আছি। জানি না কি হচ্ছে। গতকাল এনগেজমেন্ট হওয়ার পর থেকে শুধু অঘটন ঘটছে। কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। তুমি আসো তাড়াতাড়ি, ভালো লাগছে না একদম। আর অরণ্যকে পারলে সাথে নিয়ে এসো। আসতেছি, একটু অপেক্ষা করো। সরি। সরি কেন? এই যে কল ধরতে পারিনি, মনে হচ্ছে আমি আমার দায়িত্ব পালন করতে পারিনি, বোকামি একটা। বলে আবির হেসে দিল। আমি আবিরের হাসি দেখে কৌতূহল গলায় বললাম, "হাসছো কেন এভাবে? তোমার বোকা, বোকা কথা শুনে সমস্যা তো হতেই পারে। অপ্সরা, এতে আপসেট হওয়ার কিছু হয়নি। যাই হোক, জলদি এসো।" আমি কলটা কেটে অরণ্যকে বললাম, "আমি আবিরের কাছে যাচ্ছি, তুমি এখানে থাকো। আমিও তোমার সাথে যাব। এই শরীর নিয়ে তুমি এখন আবিরের কাছে যাবে নাকি? আর ঢাকা মেডিকেলের অবস্থা তো জানোই। এমনিতে সিটের সংকট, ওইখানে গিয়ে ঠিকমতো বসতেও পারবে না। আর আবিরের মাকেও বলা হয়নি, ওনাকেও বলতে হবে। তোমার মনে হয় এখানে থাকলেই ভালো। অরণ্য, দয়া করে আর কোনো ঝামেলা করো না।" "ঝামেলার কি দেখছো? আমিও তোমার সাথে যাব। এখানে এভাবে শুয়ে থাকতে একদম ভালো লাগছে না। আর আমার শরীর একদম ঠিক আছে।" অর্ণ বেশ নাছোড়বান্দা, আমার সাথে যে যাবে বোঝাই যাচ্ছে। অর্ণকে নিয়ে আবিরের কাছে গেলাম। অর্ণ আবিরের সিটের একপাশে বসিয়ে আমি আবিরের দিকে তাকালাম। আবির আমাকে দেখে হালকা হেসে বলল, "প্রিয়তম, এখন কি আমাকে দেখে চিন্তা কমেছে? একদম পাগলের মতো হয়ে গেছিলে? দেখো, আমি একদম সুস্থ।" আবিরের দিকে তাকালাম। আবিরের চোখগুলো আমার দিকে আবদ্ধ। আবিরের চোখে এক ভালোবাসার ছন্দ খুঁজে পাচ্ছিলাম। এই মানুষটা চাহনিতে এতটা নিষ্পাপ যে চাহনি নিমেষে হারিয়ে যাওয়া যায়। "আমি জানি তোমার কিছু হবে না। আমি তোমার পাশে আছি, সবসময় থাকবো। ভালোবাসি আবির। কখনো সামনাসামনি বলা হয়নি, আজকে বললাম। আমিও তোমায় অনেক ভালোবাসি। কখনো ছেড়ে যাব না। সবসময় তোমার পাশে থাকতে চাই।" আবির হেসে দিয়ে অরণ্যের দিকে তাকিয়ে বলল, "অরণ্য, তুই কিন্তু সাক্ষী, অপ্সরা আমাকে কখনো ছেড়ে দেবে না, ওয়াদা করছে।" আবিরের কথা শুনে আমি অরণ্যের দিকে তাকালাম। অরণ্যের মুখটা কালো মেঘ ছেয়ে গেছে। ঠিক ৪ বছর আগে অরণ্যের বিয়ে শুনে যতটা ভিড় হয় আমার মুখ
ফুটে উঠেছিল সেই বিরহ আজ আর অরণ্যর মুখে। সৃষ্টিকর্তা ঠিকই সব ফেরত দেন। আজকে মনটা কেন জানি না প্রশান্ত লাগছে। অরণ্য মৃদু গলায় বলল, হুম। তবে সময় কখন কোন প্রান্তে কাকে নিয়ে যায় বলা যায় না। আবির অরণ্যর কথা শুনে অরণ্যর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলল, তোর হেয়ালির কথা মানে বুঝতেছি না। সব তুই বুঝবি না, সময় হোক এমনিই বুঝবি। সব বুঝতে হবে না, শোন। অরণ্য, আমার বিয়েটা হলে অপসরের দায়িত্ব হবে তোর অপরাজিতাকে তোর জীবনে নিয়ে আসা। জানো, অপরাজিতা অরণ্য একটা গাধা। এ পর্যন্ত তার ভালোবাসার মানুষটাকে এখনো ভালোবাসি বলতে পারেনি। আমার চোখে মুখে তখন বিরক্তির ছাপ। আমি বিরক্তি নিয়ে বললাম, মানুষের সব চাওয়া তো পূরণ হয় না আবির। এমনও তো হতে পারে অপরাজিতা অন্য কারো হয়ে গেছে। অর্ণ ভাইয়া কি জানে অপরাজিতা এখনো একা নাকি অন্য কেউ তার স্থান দখল করেছে? অর্ণ আমার কথাটা কেড়ে নিয়ে বলল, আমি জানি আমার অপরাজিতা এখনো আমারই আছে। সময়ের করাল গ্যাসে হয়তো একটু বদলে গেছে, তবে তার বদলে যাওয়ার পেছনে যে অভিমানটা আছে সেটা ঠিকই আমি ভেঙে ভালোবাসবো। অর্ণের কথা শুনে আবির বিস্মিত গলা বলল, তোর কি অপরাজিতার সাথে কথা হয়েছে? বলার সময় চলে যায়নি। তুই একটু চুপ করে তো আবির, বিশ্রাম কর। আর আন্টিকে বল তোর অ্যাক্সিডেন্ট হয়েছে। আন্টিকে অনেকবার কল দিয়েছে। আমি এটা সেটা বুঝিয়েছি। এখন আন্টিকে বোঝানোর ব্যবস্থা কর। অপ্সরাকে দায়িত্ব দে, ও ঠিক বুঝিয়ে ফেলবে। ও আবার এসব ভালো জানে। কিভাবে কি করতে হয় ওর থেকে ভালো কেউ পারবে না। আরে অর্ণ, তুই কি অপ্সরাকে চিনিস নাকি? যেভাবে বলছিস মনে হচ্ছে তুই ওকে চিনিস। অর্ণ চুপ, দৃষ্টি নিচের দিকে। এদিকে আমার বুকের ভিতর প্রবল বেগে কম্পন হচ্ছে। অর্ণর মতিগতি ভালো না, কখন কি করে বসে বলা যায় না। এর মধ্যে অর্ণ বলে উঠল, আজকে চিনলাম ভালো করে। আমার অ্যাক্সিডেন্টের বিষয়টা এত সুন্দর করে হ্যান্ডেল করছে যে কি বলবো। তো বিশ্বাস থেকে বলছে, তা ঠিক বলছিস। অপ্সরা যতদূর চিনি, এটা ঠিক যে ওর মানিয়ে গুছিয়ে নেওয়ার ক্ষমতা প্রবল। জানিস অরণ্য, অপ্সরা আজকের এই পজিশন এসেছে নাকি বড় একটা ধাক্কাকে। জানি না কি ধাক্কা, তবে সে সত্যি এক সাহসী নারী। হতাশায় ডুবে না গিয়ে নিজেকে গড়ে নিয়েছে। এই জন্য অপ্সরাকে আমার অনেক পছন্দ। আবির আর অরণ্য কথোপকথন চলছিল, তখনই আমার অস্থিরের মাত্রা বাড়তে লাগলো। আবিরকে সবটা জানানো দরকার। সব জানার পর আবির যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। সব আড়াল করে আমি আবিরকে এক প্রকার ঠকাচ্ছি, সেটা আমার একদম উচিত হবে না। তবে এই মুহূর্তে আবিরকে বলা উচিত হবে না। আবির একটু সুস্থ হোক, তারপর সবটা খুলে বলবো। এদের কথোপকথন আমাকে থামাতে হবে। তাই তাদের কথায় ব্যাগরা দিয়ে বললাম, হয়েছে, এখন এত কথা বলতে হবে না। আর আবির, ঢাকা মেডিকেলে যে অবস্থা, এখানে থাকার চেয়ে বাসায় চলে গেলে সবচেয়ে ভালো। আর মাকে এখন কল দিয়ে এখানে আনার চেয়ে তোমার বাসায় গিয়ে মাকে সবটা বললে ভালো হয়। আর চিন্তা করো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আবির আমার কথা সম্মতি দিল। আমি আবির আর অরণ্যকে নিয়ে বাসায় গেলাম। বাসায় যেতে মা আবিরকে আর অরণ্যকে এই অবস্থা থেকে চিৎকার করে উঠল। আমি মাকে স্থিত গলা বললাম, মা চিৎকার করবেন না, আবির ঠিক আছে। 3 মাস একটু বিশ্রাম নিলে হবে। আর মা চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। বিপদ আল্লাহ দেয় পরীক্ষা করার জন্য। অবশ্যই এই বিপদে পরিবর্তনের উত্তম কিছু রেখেছেন আমাদের জন্য। আপনি একটু স্থির হন। মা আমার কথায় কান্না থামালো। আমি আবিরকে খাটে শুইয়ে দিলাম। আপাতত আবিরে হাঁটাচলা করতে পারবে না। আবিরকে শুইয়ে দিয়ে আবিরের রুম থেকে বের হতে নিলাম আবিরের জন্য খাবার আনতে। অর্ণ আমার সাথে বের হলো। দরজাটা পার হতে অর্ণের মাথাটা ঘুরে গেল। আমি হন্তদন্ত হয়ে অর্ণকে ধরলাম। কিছুটা শক্ত করে জড়িয়ে ধরে পাশের রুমে নিয়ে অর্ণকে শুইয়ে দিলাম। অর্ণকে শুইয়ে রুম থেকে বের হতে নিলাম। অর্ণ আমার হাতটা টেনে ধরে বলল, অপরাজিতা প্লিজ যেও না, একটু পাশে বসো। অর্ণর প্রতি কেন জানি একটা হালকা মায়া জমলো। তবুও নিজেকে সামনে নিয়ে হাতটা ছাড়িয়ে বের হতে বুকটা কেঁপে উঠল। আবিরের মা দরজার সামনে দাঁড়ানো। আমার চোখ মুখে আবছা হয়ে গেল ভয়ে। উনি আমাকে দেখে বলল, আবির, খাবার নিয়ে এসেছি, আর তোমার সাথে আমার একটু কথা আছে, আমার রুমে এসো। কথাটা বলে মা মায়ের রুমের দিকে এগোতে লাগলো, আর আমি মায়ের পিছু পিছু যেতে লাগলাম। ভেতরটা কাঁপতে লাগলো। মা রুমে প্রবেশ করলো, আমিও মায়ের সাথে রুমে প্রবেশ করলাম। মা খাটের কোণে আমাকে আর তার পাশে বসতে বলল। মায়ের মুখটা গম্ভীর। এটা নিশ্চিত মা এখন যে কথাটা বলবেন সেটা আমাকে নিয়ে। আমি চুপ হয়ে মায়ের পাশে বসলাম। মা মুখটাকে আরো গম্ভীর করে আমার দিকে তাকালো। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, কথাগুলো হয়তো তোমার শুনতে খারাপ লাগবে, তবুও বলতে বাধ্য হচ্ছি। আর সব কিছু মিলিয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। জি মা বলুন, আমি শুনতে প্রস্তুত। দেখো, কালকে এনগেজমেন্ট হওয়ার পর থেকে ঝামেলা হচ্ছে শুধু। একের পর এক দুর্ঘটনা। আমার মাকে আমি বিষয়টা বলার পর আমার মাও বলল, এটা কোনো ভালো লক্ষণ নয়। তোমরা এ যুগের মেয়ে, আবির এ যুগের ছেলে, তোমাদের এর কাছে এসব কুসংস্কার ছাড়া কিছুই নয়। মায়ের কথাটা শুনে একটু হাঁপ ছেড়ে বাঁচলাম, কারণ অন্য ব্যাপারটা তাহলে মা দেখেনি। কিন্তু এখন কি মা এসব বলে ভেঙে দিবে? বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মুখটা ক্রমশ মলিন হয়ে গেল। দৃষ্টি নিচের দিকে চলে গেল। কি বলবো বুঝতে উঠতে পারছি না। মা আমার থুতনি ধরে মুখটা উপরে তুলে বলল, কথাগুলো শুনে কি মন খারাপ লাগছে? মায়ের মুখে মৃদু হাসি। হাসিটা দেখে কিছুটা বলার সাহস পাচ্ছিলাম না। তাই বেশ হালকা সুরে বললাম, না আমার মলিন হবে কেন? আপনি যা বলছেন আমি বুঝতে পেরেছি। এখন কি করতে হবে বলুন? মা আমার কথা শুনে অট্ট হাসি দিয়ে বলল, পাগল মেয়েটা, এটা কি তুমি বাংলা সিনেমা পেয়েছো? তোমার কি মনে হয় আমি ডাইনি শাশুড়ি তোমাকে বলবো আমার ছেলের জীবন থেকে সরে যেতে? এটা অসামাজিক। আমি না, কুসংস্কার আমি বিশ্বাস করি না। তবে যা হচ্ছে সেটা ইতিবাচকভাবে নিতেও পারছি না। তাই আমি সব ভেবে সিদ্ধান্ত নিয়েছি, তোমাদের 4 হাত এক করে দেবো তাড়াতাড়ি। বিয়ে পড়িয়ে রাখবো, পরে ঘরে তুলে আনবো। তোমার কোনো আপত্তি নেই তো?
1 মাসের মধ্যে একটা তারিখ দেখে বিয়ের দিনক্ষণ পাকা করতে চাই। আমার মনে হয় এতে সব ঝামেলা দূর হবে। তোমার পরিবার কি বিষয়টা মেনে নিবে? ওনার কথা শুনে আমার চোখের জল ছলছল করছে। একটা মানুষ আমাকে এত বুঝে। আমি মাকে জড়িয়ে ধরলাম। মা আমাকে ধরে বলল, "কি হয়েছে?" ১ম এ ভেবেছিলাম আর সবার মতো আপনিও এসবের জন্য আমাকে দায়ী করবেন। আপনার গম্ভীর মুখটা দেখে ভয় পেয়ে গেছিলাম। এখন বেশ প্রশান্ত লাগছে। এতটা ভালো আপনি। আমি যত বলব ততই কম হবে। মায়ের হাতটা আমার মাথার উপর দিয়ে হাত বুলাতে লাগলো। আর আলতো করে বলল, "প্রথমে আমি একজন মেয়ে, তারপর আমি একজন মা। আমি মেয়ে হয়ে আরেকটা মেয়ের স্বপ্ন তো নষ্ট করতে পারি না। আমি মা হলেও আমি মায়ের জাত তোমারও মা। একজন মা হয়ে মেয়েকে অপয়া অলক্ষী বলব ভাবলে কি করে? এগুলো হয়তো সাময়িক বিপদ আসছে। তবুও মনটা আনচান করছে। তাই তোমাকে এভাবে বলা। মারে, তোমার মায়াভরা মুখটা আমার মনটাও গতকাল কেড়ে নিয়েছে। তুমি যে আমার বৌমার জায়গা না মেয়ের জায়গা দখল করে নিয়েছ। তোমার বাবা-মা রাজি হয় কিনা এই অবস্থায় বিয়ে দিতে সে চিন্তায় আছি। আমি মায়ের বুক থেকে মাথাটা তুলে ধরলাম। মা, আমি বিয়ে রাজি করিয়ে নেব। ওনারা আমার কথায় রাজি হবেন। মা আমার কপালটা টেনে কপালে চুমু দিয়ে বসলেন, আমার লক্ষ্মী মেয়ে। যাও আবিরের কাছে যাও। খাবার দিয়ে আসার সময় তোমাকে খুঁজতেছিল। আর অপসরা আরেকটা কথা, অরণ্যর ব্যাপারে। অরণ্যর কথাটা বলতে আমার বুকটা কম্পন দিয়ে উঠল। আমি হালকা নিঃশ্বাস ছেড়ে বললাম, কি কথা? উনি আমার দিকে তাকিয়ে বললেন, অরণ্যকে আমি ছেলের মতো দেখি। ৩ বছর যাবৎ আমার বাসায় আছে। কত করে বলছি এ বাসায় থেকে যাও। কিন্তু তবুও আলাদা বাসা নিয়ে থাকে। ওর জীবনে একটা বড় ঝড় বয়ে গেছে। সেটা আমি ছাড়া কেউ জানে না। আবিরও জানে না। অরণ্য আবিরের জীবন বাঁচাতে সাহায্য করছে অনেক। সেদিনের পর থেকে অরণ্য আমার ছেলের জায়গাটা দখল করে নিয়েছে। ওর জীবনটা ছন্নছাড়ার মতো। মায়ের কথা শুনে মনে হচ্ছে আবির অরণ্য অতীত না জানলেও মা কিছুটা জানে। আমি মায়ের কথাকে আটকে দিয়ে বললাম, কেন মা, কি হয়েছে? কি ঝড় বয়ে গেছে? সেটা অন্য একদিন সময় করে তোমাকে বলব। শোনো, অরণ্য গতকাল থেকে কেমন জানি ছন্নছাড়া লাগতেছে। তুমি পারলে একটু কারণটা জানার চেষ্টা করো। আর ওর খাবারটা টেবিলে রেখে এসেছি। তুমি একটু দিয়ে এসো। আমি এখন নামাজ পড়ব। পরে না মা একটুকু করতে। আমি অরণ্যের খাবার নিয়ে যেতে আমার একদম ভালো লাগছে না। তবুও মুখে হাসির রেখা টেনে বললাম, হুম, পারবো। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আবিরের কাছে আসলাম। যত দূরত্ব সম্ভব আবিরকে সবটা বলা জরুরি। এ দোটানায় নিয়ে থাকা যাবে না। আর এ খেলার আবির নিরপেক্ষ একজন নির্দোষ। বরং এখানে আবিরের কাছ থেকে লুকিয়েছে আমি আবিরকে ঠকাচ্ছি। বিষয়গুলো আজকে না বলে পরশু আবিরকে সবটা বলবো। এর মধ্যে আবির আমায় হালকা সুরে ডেকে বসলো, অপ্সরা, সেই কখন থেকে দাঁড়িয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়েছো? কোনো সমস্যা? কিছু ভাবছো? আবিরের মোলায়েম কণ্ঠ শুনে আমি আবিরের দিকে তাকালাম। তার পাশে বসে হাতটা ধরে বললাম, মা চাচ্ছে আমাদের বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। এ মাসে বিয়েটা ছেড়ে ফেলতে যাচ্ছি। কথাটা শুনে আবিরের মুখে ফিনকের হাসির রেখা, সে সাথে মলিনতার টান আসছে। শান্ত গলা জবাব দিল, বিয়েতে আমার আপত্তি নেই, কিন্তু এ মাসে বিয়ে কি করে সম্ভব? আমি তো সুস্থ হব না ১ মাসের মধ্যে। মা চাচ্ছে বিয়ে পড়িয়ে রাখতে প্রোগ্রাম পরে। তুমি কি চাও? আবির কথার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, তুমি মাকে কি বলছো? আমি সম্মতি দিয়েছি। তাহলে তো কোনো সমস্যা নেই। তোমরা যা বলবে তাই হবে। কিন্তু আবির, আমার কিছু কথা ছিল। আমি তোমাকে বলেছিলাম না আমার একটা অতীত আছে? হ্যাঁ, আর সেটা অতীত, বর্তমান তো না। অতীত নিয়ে বলার দরকার নেই। বর্তমান ভালো আছি এটাই যথেষ্ট নয়? আর আমি তোমাকে ভালোবাসি সেটাই বর্তমান দেখে। অতীত নিয়ে মাথা ব্যথা নেই। কিন্তু আবির, অতীতটা যদি কোনোদিন এসে বর্তমানের সুখ কেড়ে নেয় সে ভয়ে। কাটতে পারবে না। আমি পাশে থাকবো তোমার। আবিরের বলাটা অনেক সহজ, তবে করতে গেলে দেখা যাবে সেটা অনেক কঠিন। কি হয়েছে অপ্সরা, বলবে একটু পরিষ্কার করে? গতকাল থেকে তোমার মধ্যে বেশ পরিবর্তন লক্ষ্য করছি। তেমন কিছু না, কিছু একটার মধ্যে নিজেকে লুকিয়ে বাঁচতে চেয়েছিলাম, সেটাই এখন সামনে এসে বাধা দিচ্ছে। হেয়ালি রেখে সোজাসুজি বলো। আজকে না হয় না বলি, একটু বিশ্রাম করো, ঘুমানোর চেষ্টা করো, কালকে একসময় এসে বলবো। কলেজ থেকে আসবে ৩টায়, কলেজ থেকে বাসায় না গিয়ে সরাসরি এখানে চলে আসবো। তোমার সাথে সব কথা শেষ করে শান্ত মনে বাসায় যাবো। আমি চাই না তোমার কাছে কিছু লুকানো থাকুক। আমি চাই তুমি সবটা জানো। তারপর তুমি যা সিদ্ধান্ত নেবে মেনে নিব। এবার থামো তো, কালকের কথা কালকে ভাবা যাবে। তুমি কি খেয়েছো? না? তাহলে আমার সাথে খেয়ে নাও। এখানে মা স্যুপ নিয়ে গেছে, তুমি খাও। ভাইয়া খায়নি? তুমি আগে খেয়ে নাও। আমার আর তোমার খাওয়া শেষ হলে অরণ্যকে মনে করে খাবার দিও। মা কোথায়? নামাজে দাঁড়িয়েছে। আবির আর কোনো কথা বলল না। অরণ্য স্যুপটা খাইয়ে দিলাম। সে সাথে নিজেও খেয়ে নিলাম। খাওয়া শেষে আবিরকে বিশ্রাম করতে বলে অরণ্যের জন্য খাবার নিয়ে গেলাম। অরণ্য আমাকে দেখে উঠে বসলো। আমি অরণ্যকে খাবারটা এগিয়ে দিয়ে বললাম, আমাদের বিয়ের কাগজ তোমার কাছে থাকলে একটু প্রস্তুত রেখো। আমি তোমাকে শীঘ্রই ডিভোর্স দিতে চাই। সে সম্পর্কে কোনো শেকড় নাই, সে সম্পর্কে ডালাপালা রেখে লাভ কি? কিন্তু আমি তোমাকে ডিভোর্স দিব না। আর এ সম্পর্কের জোরেই তোমাকে আমার করে নিব। তুমি আমাকে কখনোই পাবে না। শুধু, শুধু সহ্যের পরীক্ষা নিচ্ছ অরণ্য। সেটা দেখা যাবে। তুমি খেয়েছো? আমার খাবার নিয়ে না ভাবলে চলবে। কথাটা বলে রুম থেকে চলে আসলাম। খানিকক্ষণ পর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় আসলাম। বাসায় আসার পর মনটা ছটফট করছে। কালকে আবিরকে বললে আবির বিষয়টা কীভাবে নিবে জানি না। আবিরের মা সবটা জানার পর কী ভাববে সেটাও জানা নেই। অরণ্যকে ডিভোর্স দিব কীভাবে? কাগজপত্র ছাড়াও তাও জানি না। একটা সময় অতীতটাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছে। মার অতীতটাকে আমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছে। সময় সত্যিই
বদলে পালা নিয়ে বহিত হয়। একটা সময় অরণ্যকে আমি পেতে চেয়েছিলাম, আজ অরণ্য আমায় পেতে চাচ্ছে। আচ্ছা, এটা কি প্রকৃতির প্রতিশোধ বলে? ভাবতে ভাবতে মনে হলো অরণ্যের আইডিটা একটু অন্য আইডি দিয়ে পরিচয় গোপন করে মেসেজ দিলাম, কেমন হয়? যদি নাফিসার কাছ থেকে কোনো তথ্য জানা যায়, যদিও অতীত নিয়ে ঘাটা ঠিক না, তবুও কখন কী কাজে লেগে যায় বলা যায় না। আমি চট করে আমার একটা পুরোনো আইডির নাম পরিবর্তন করে অন্যের আগের আইডি, যেটা অন্য দাবি করছে যে এই আইডিটা নাফিসের কাছে, সেই আইডিতে রিকোয়েস্ট দিলাম। অন্য একটা মেয়ের ছবি দিয়ে আইডিটা সাজাতে লাগলাম যাতে ফেক না ভাবে আমার এক বান্ধবীর ছবি ব্যবহার করছি। অন্য তাকে না চেনে, নাফিসাও না। আইডিটা যার কাছে থাকুক না কেন, এতে কারো সন্দেহের দৃষ্টি আমার যাবার কথা না। চলবে। প্রাক্তন দ্বিতীয় পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।